তো এখানকার যে আমরা সেটিংস গুলো, এই সেটিংস গুলো আমরা ছিলাম হচ্ছে শিডিউলে নোটিফিকেশন, যদি আপনি নোটিফিকেশন পেতে চান, আপনার স্ক্যান শেষে আপনাকে রিপোর্ট পাঠিয়ে দিবে মেল করে, এটাও অফ করতে পারেন। ডিসকভারির একটা, হ্যাঁ কয়জন মানে লবিতে ওয়েট করছে, ডিসকানেক্ট হয়ে গেছে, তো একটু অ্যাড করে নেন, অ্যাডমিট করে নেন, অ্যাডমিট অল দিয়ে দেন। তো এখানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার পোর্ট স্ক্যানিংটা এবং সার্ভিস সার্ভিস স্ক্যানিং, সার্ভিস ডিসকভারি। তো এর মাঝখানে আপনার যেখানে দেখবেন যে আপনার এখানে আপনার স্পেসিফিক, আপনি যদি পোর্ট স্ক্যানের জন্য কোনো রেঞ্জ না বলে দেন, তাহলে সে নর্মালি হচ্ছে মোস্ট কমন ইউজড যে 1000টি পোর্ট রয়েছে, যেটা আমরা এনম্যাপের স্ক্যানের সময় দেখেছি, যে ডিফল্ট যে সেটাও এখানে ইউজ হয়। আসলে নেসাস কিন্তু হোস্ট ডিসকভারি, পোর্ট স্ক্যানিং আর সার্ভিস ডিসকভারির জন্য এনম্যাপের প্রোগ্রামটাই ব্যবহার করে। তো এখানে এখানে আপনি স্পেসিফিক পোর্ট রেঞ্জ বলে দিতে পারেন, অথবা ডিফল্ট দিলে আপনার কমন যে 1000টি পোর্ট থাকবে সেটি আপনার থেকে যাবে। তো আর এখানে আরেকটা অপশন আছে হচ্ছে লোকাল পোর্ট এনুমারেটরস। তো এই অপশনটি হচ্ছে আপনার এই পোর্ট এনুমারেশনের জন্য সে আসলে কি কি অপশন ইউজ করবে, এসএসএস লগইন এর মাধ্যমে ইউজ করবে। ঠিক আছে, এসএসএস দিয়ে সে ঢুকে নেটসেট ইউজ করতে পারবে। তো আপনি যদি তাকে ক্রেডেনশিয়াল দিয়ে দেন তাহলে সে এটা ব্যবহার করতে পারে, না হলে সে এসএসএস দিয়ে ঢুকে পারবে না। ডাব্লিউএমআই সে যদি আপনার থাকে, আপনার উইন্ডোজ হোস্ট হয়ে থাকে, তো সেক্ষেত্রে ডাব্লিউএমআই দিয়ে ঢুকে আপনার নেটসেট দিয়ে সে নিয়ে নিবে। তো সেটাও যদি আপনি শুধুমাত্র ক্রেডেনশিয়ালটা দিয়ে দেন তাহলে সে ওইতে কাজ করতে পারবে। কিংবা আরেকটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে এসএনএমপি, এই এসএনএমপি সার্ভিসের মাধ্যমে আপনার টার্গেটের বেশ কিছু ইনফরমেশন গ্যাদার করা যায়। তো যখন কিনা আপনার টার্গেটে আপনার কোনো অথেন্টিকেশন নেই অ্যাজ এ ব্ল্যাক হেড পার্সপেক্টিভ, এবং আপনার টার্গেটে যখন এসএনএমপি সার্ভিসটা চালু রয়েছে, তো এই এসএনএমপিটা ইউজ করে সে হচ্ছে সার্ভিস ডিসকভারি করতে পারে, হ্যাঁ, বা পোর্ট ডিসকভারি করতে পারে। সুতরাং এটা আমরা অন করে রাখবো। তো যখন আমরা অথেন্টিকেশন থাকবে তখন হয়তো আমরা এই জিনিসগুলো উঠাই দিতে পারি। হ্যাঁ, ইটস আসলে চয়েস। তারপরে নেটওয়ার্ক স্ক্যান, আসলে সে কি ধরনের পদ্ধতি ব্যবহার করবে। সেখানে সিং স্ক্যানার আছে, যেটা টিসিপি মেথড, আর এটা হচ্ছে আপনার ইউডিপি মেথড। সে হচ্ছে, আমরা নর্মালি ইউডিপিটা আমরা ব্যবহার করি না, কারণ আপনি জেনে থাকবেন যে ইউডিপি হচ্ছে আনরিলায়েবল একটি প্রোটোকল। সো সো আমরা এখানে সিং টেকনোলজিটা ইউজ করবো আর কি। ঠিক আছে। আর এখানে সার্ভিস ডিসকভারির জন্য আপনার যতগুলো পোর্ট দেওয়া রয়েছে, পোর্ট স্ক্যানিং ট্যাবে যতগুলো পোর্ট দেওয়া থাকবে সেটার উপর বেস করে আপনার সার্ভিস ডিসকভারিটা করবে। হ্যাঁ, তো এইটাই এখানে বলার ছিল। তো এখানে আপনার পোর্ট স্ক্যানিং এ যখন আপনার অনেকগুলো ডিভাইস নিয়ে আপনার কাজ করতে হবে, তখন আপনি পোর্ট স্ক্যানিং এর রেঞ্জটা আপনার একটু বেশি ইম্পর্টেন্ট। কারণ যদি আপনি স্পেসিফিক কিছু, সাপোজ ওয়েব সার্ভারের ভালনারেবিলিটি ধরতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে ওয়েব সার্ভারের আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন আপনার টার্গেট ওয়েব সার্ভারটি বা টার্গেট আপনার হোস্টটি স্পেসিফিক কোনো পোর্টে রান হচ্ছে, আপনি শুধুমাত্র সেই পোর্টগুলো দিতে পারেন টু রিডিউস দ্য টাইম। ঠিক আছে, আসলে ইট ডিপেন্ডস অন ইউর জাজমেন্ট এবং আপনার এই টার্গেটের রিকোয়ারমেন্ট সম্পর্কে। তো আমরা একটু দেখি স্ক্যানটা শেষ হলো কিনা। আমাদের স্ক্যানটা এখনো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ইনফরমেশন, রাইট? মনে হচ্ছে যে এতগুলো আমার মনে রাখবো কিভাবে, এগুলো আপনাকে ডে ওয়ানে মনে রাখতে হবে না। আপনি আস্তে আস্তে যখন এগুলা
আসলে বুঝবেন, মজা লাগবে। আদারওয়াইজ কি হবে, আপনি আসলে স্ক্যান করতে পারবেন চাইলেই। মানে এত কিছু জানার দরকার নাই। আপনি আসবেন, মুখস্থ এসে কনফিগার করবেন, কনফিগার করে স্ক্যান চালায় দিবেন। আসলে কিভাবে স্ক্যানটা হচ্ছে এটা যদি না জানেন, এটার বিউটিটি না জানেন তাহলে কিন্তু আসলে আপনার ভালো লাগবে না। দ্যাটস ওয়াই সাকির আসলে ডিটেইল লেভেলে জানাচ্ছে প্রত্যেকটা পয়েন্টে কি, কি বলা হচ্ছে। সাকির আমার কাছে মনে হয়েছে যে আমরা এতক্ষণ যেটা দেখলাম কিভাবে কনফিগারেশন হয় প্লাস হচ্ছে যে পোর্ট সার্ভিস ডিসকভারি মানে ওএস ডিসকভারি, পোর্ট স্ক্যানিং আর সার্ভিস ডিসকভারি দেখাচ্ছে। এরপরে যেটা হচ্ছে এই যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখন যেটা দেখতে যাচ্ছেন যে এই যে ব্রুট ফোর্স চ্যানেল মানে ওর ভালনারেবিলিটি সে কিভাবে আইডেন্টিফাই করবে সেটা নিয়ে একটু বলেন। আমার মনে হয় যেটা বেশি ইম্পর্টেন্ট। জি, তো সেখানে ডিসকভারির পর ব্রুট আসে ফোর্স করবে অ্যাসেসমেন্ট। তারপরে জি, ধরেন তো এখানে সে অ্যাকুরেসির দিক দিয়ে তার একটা অপশন আছে। তো এখানে হচ্ছে সে আসলে আপনারা জানেন যে স্ক্যান করার সময় অনেক ধরনের স্ক্রিপ্টের কিছু উইক পয়েন্টের কারণে তাদের ফলস অ্যালার্ম বা ফলস পজিটিভের মতো আসতে পারে, হ্যাঁ। তো যেসব ভালনারেবিলিটি গুলো আপনার আমার ফাইন্ডিংসটা ফলস পজিটিভ হতে পারে, ফলস পজিটিভ মানে আপনার এখানে আপনি আসলে ভালনারেবল না কিন্তু আপনার কাছে আসতেছে ভালনারেবল হিসেবে। তো আপনার এই ধরনের ফলস অ্যালার্ম গুলো বা ফলস পজিটিভ গুলো আপনার অ্যাভয়েড করবেন কিনা, যেগুলো কিনা এরকম একটু ট্রিকি সার্ভিস কিংবা যে ধরনের ভালনারেবিলিটির তাদের একটু তাদের তাদের নিজেদেরও কনফিডেন্স লেভেলটা একটু লো, তো সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করবেন ওগুলার ফাইন্ডিংস। তো এই অপশনটা এখানে এনাবল করা আছে বাই ডিফল্ট। তো এরপর হচ্ছে আপনার যদি আরেকটা আপনার সে স্ক্যান করার সময় তার থরোনেসটা কিরকম হবে সেটাও ডিটারমিন করে এখানে আপনি যদি থরো স্ক্যান করতে চান যেটাতে আপনার সময়টা বেশি লাগে, ঠিক আছে, তো এটা আপনি টিক চিহ্ন দিতে পারেন যে আপনি তাদের থ্রু একটা স্ক্যান হবে। আর স্ক্যান করার সময় সে যদি কোনো অ্যান্টিভাইরাস ডিটেক্ট করে সেটার জন্য আপনি গ্রেস পিরিয়ড কয়দিন দিবেন, মানে অ্যান্টিভাইরাসের ডেফিনেশন গ্রেস পিরিয়ড কয়দিন দিবেন, মানে অ্যান্টিভাইরাসের ডেফিনেশনটা কতদিন পুরাতন থাকলে আপনি সেটাকে একটা থ্রেট হিসেবে ভালনারেবিলিটি হিসেবে ধরবেন, ঠিক আছে। এটাও এখানে অপশন দেওয়া আছে। এখানে বাই ডিফল্ট 0 থাকে, যেহেতু আমরা জানি অ্যান্টিভাইরাস সবসময় আপডেট থাকতে হবে। তো এখান থেকে যদি আমরা আপনি আহ, কোনো রিপোর্ট পাঠাতে চান বা এখান থেকে কোনো ইয়ে যদি করতে চান, তো এখানে এসএমটিপির এই অপশনে আপনার এইখানে কনফিগার করার অপশন আছে। আর এরপরে হচ্ছে ব্রুট ফোর্স। তো আসলে আপনি ব্রুট ফোর্স করার আপনার নেসাস আমরা জানি একটা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুল। তো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুলে আপনার এদের একটা অপশন রয়েছে ব্রুট ফোর্স করার। তো আপনি ওরাকল আমরা জানি যে আপনার ডিফল্ট কিছু ওরাকলের কিছু ডাটাবেস থাকে, তো এগুলো আপনি এখানে আপনি দিতে পারবেন, হ্যাঁ। তো এখানে আপনি এগুলো দিতে পারবেন। আর হচ্ছে স্ক্যাডা, তো স্ক্যাডা জানি যে আমরা এখানে একটা এই স্ক্যাডার জন্য যে স্ক্যানিং এর অপশন গুলো এখানে কিছু রয়েছে। তো আপনার ওয়েব অ্যাপ্লিকেশন আপনার এই নেসাসের যে টুলটা, এই টুলটা কিন্তু আমরা কিন্তু বলেছি যে এইটা ইট নট ডিজাইন ফর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের জন্য আপনার আলাদা কিন্তু টুলস রয়েছে, হ্যাঁ। তো অ্যাপ্লিকেশনের জন্য আলাদা টুলস রয়েছে, অ্যাকুইটিক্স রয়েছে। তো তারপরেও এখানে কিছু আপনার বেসিক কিছু অ্যাপ্লিকেশন চেকিং এর ব্যবস্থা আছে। তো ওগুলো আমরা এখানে এনাবল করতে পারি। আমাদের ডেস্টিনেশনটা যদি কোনো ওয়েব সার্ভার হয়ে থাকে বা কোনো অ্যাপ্লিকেশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই অপশনটা এনাবল করে আমাদের বেসিক লেভেলের অ্যাপ্লিকেশন স্ক্যানিংটা করতে পারি, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা ডিটেলসে হয়তো আমরা অ্যাপ্লিকেশন স্ক্যানটা যখন আমরা করব, অ্যাপ্লিকেশন স্ক্যানের মডিউলটা আমাদের যখন রয়েছে তখন আমরা স্পেসিফিক এই ওয়েব অ্যাপ্লিকেশন সেটিংসটা আমরা একটু ডিটেলস দেখবো, ঠিক আছে। তো আপনার এখানে উইন্ডোজের কি কি আপনার আহ, আপনার টার্গেটটা যদি উইন্ডোজ থেকে উইন্ডোজের কি কি অপশন আপনি এখানে রাখবেন, ঠিক আছে, কি কি চেক করবে সে, স্যাম রেজিস্টার আমরা জানি এখানে পাসওয়ার্ডে আপনার ইয়ে থাকে, এই ধরনের কিছু আপনি কনফিগারেশন এখানে আপনি করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার ম্যালওয়্যার স্ক্যানিং। তো ম্যালওয়্যার আপনি ওই যে কিছুক্ষণ আগে ভাইয়া
ডাবল পালসারের কথা বলছিলেন, তো ডাবল পালসার যদি কোনো ম্যালওয়্যার থেকে ইনিশিয়েট হয়ে থাকে, তো এখানে আপনার কিছু ম্যালওয়্যার স্ক্যান করার জন্য কিছু অপশন আছে। তো এই অপশন গুলো আমরা আলাদা একটা ক্লাসে দেখাবো, কারণ ম্যালওয়্যার স্ক্যানটা আমরা ইয়ারা রুল দিয়ে আপনি কিভাবে স্ক্যান করতে পারেন, ঠিক আছে? তো এবং আপনার যদি ডেস্টিনেশনটা যদি আপনার ব্যাকডোর থেকে থাকে, আপনি কিভাবে স্ক্যান করতে পারবেন? হ্যাঁ, তো ইয়ারা রুল কিভাবে করতে পারেন, এটা আমরা আমাদের আরেকটা ক্লাসে, যে ম্যালওয়্যার যে আমাদের যে ক্লাসটা হবে, ওটাতে আমরা একটু ডিটেলস দেখাবো। আর হচ্ছে আমাদের ডেস্টিনেশন যদি আপনার ওরাকল ডাটাবেস হয়ে থাকে, এখানে আপনার কিছু অপশন রয়েছে। এইটা আর রিপোর্টিং প্রসেসটা হচ্ছে আমরা পুরাটাই রিপোর্টিংটা আসলে আমরা আপনি নেসেসারি রিপোর্টে আপনি পিডিএফ রিপোর্টিং করতে পারেন। আমাদের স্ক্যানটা মনে হয় শেষ হয়ে গেছে, আমাদের স্ক্যানটা এখনো চলছে। তো আচ্ছা, সরি, আমার এখানে অনেক সময় নাই মনে হয় নাকি? না এতক্ষণ লাগার কথা না। আমার এখানে রিচেবিলিটি কোনো সমস্যা হলো কিনা আমি দেখি। চাকির আইপি টেবিল আছে কিনা দেখেন আগে, নাকি আগে রিচিবিলিটি আছে দেখেন, পিং করে দেখেন। 167 আপনি 161 দিয়েছেন তো, আপনি কনফিগারেশন 161 দিয়েছেন মনে হয়, দেখেন তো। দেখতেছি। ও এই তো 67 হবে এটা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো আসলে আমি রিচেবিলিটি ঠিক আছে কিনা এটা আমি মেশিনটা করার পরে। ভাইয়া, হ্যালো হ্যাঁ ভাইয়া, এখানে যে আপনি এই যে মেটাসপ্লয়েটের আইপিটা দিলেন, আমার মেশিনে যখন আমি ভিএমএ ইনস্টল করব, যে আইপিটা পাবে সেটা দিয়ে ওইভাবে সার্চ করব, তাই তো? রাইট, ডেফিনেটলি রাইট। তো আমার এখানে মেটাসপ্লয়েটে বললে কোন আইপিটা পাইছে, তো এখানে আমি ঢুকে আমি দেখে নিচ্ছি আর কি। ওকে। তো আমাদের এখানে ফাইন্ড দেওয়া শুরু করছে, আসলে খুব বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট হয়তো লাগবে। আইপি ভুল না হলে ততক্ষণ হয়ে যেত, আমরা দেখতে পেতাম না। তবে আমি Right. সেম স্ক্যানটা আমি এর আগে 8টার দিকে আমার সেম স্ক্যান একটা করা আছে ওই একই ডেস্টিনেশনের উপরে। হ্যাঁ, একই সেম কনফিগারেশন দিয়ে করা আছে, আমরা এটা নিয়েও ডিসকাস করতে পারি, বাট প্রসেস ইজ সেম। হ্যাঁ, তো আমাদের এখানে প্রথমে আমরা যে স্ক্যানটা দিছি এটা উইদাউট ক্রেডেনশিয়াল, এরপরে আমরা ক্রেডেনশিয়াল। ঠিক আছে, আমরা আসলে দুইটার ফাইন্ডিংস কি আসে এটা আমরা দেখবো। তো আমার এখানে আগে যে স্ক্যানটা করা হয়েছিল, এই স্ক্যানটা তো হচ্ছে আপনার প্রথমে আমি উইদাউট ক্রেডেনশিয়াল করেছি, তারপর হচ্ছে আপনার ক্রেডেনশিয়ালটা দিয়ে দেখেছি। হ্যাঁ, তো আপনার বেশ কিছু আপনার হয়তো ফাইন্ডিংস এখানে করবে। তো আমাদের এটা স্ক্যানটা হোক, এখানে বেশ কিছু ফাইন্ডিংস আসা শুরু করছে। তো এটার ম্যাক্সিমাম হয়তো 5 to 6 মিনিট লাগতে পারে আর কি। বড় নেটওয়ার্ক হলে তো অনেক সময় লাগবে না? হুম, যদি নেটওয়ার্ক খুব বড় হয়, আইপি তো, ব্লক দিলে। সাকিব, আমি প্লাগইন আইডি নিয়ে কিছু বলেন, প্লাগইন আইডি। হ্যাঁ 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 বলছি। মানে হ্যাঁ ভাই, যেটা বলছিলেন যে আপনার যদি নেটওয়ার্ক যদি বড় হয়, তো সেক্ষেত্রে তো অবশ্যই হবে, কারণ এখানে আমি একটা সিঙ্গেল একটা আইপি স্ক্যান করছি। আপনার যখন একটা নেটওয়ার্ক হবে, প্রথম সে হোস্ট ডিসকভারি করবে, হোস্ট ডিসকভারি করে ওখানকার আর যেগুলো আপনার যেগুলো লাইভ পাবে সেগুলো সে স্ক্যান করবে। তো এখানে আসলে আপনার যদি এটা আসলে অনেকাংশে ডিপেন্ড করে আপনি কোন মোডে যাচ্ছেন। হ্যাঁ, তো আপনি যদি এজেন্ট বেজে যান, সেক্ষেত্রে আপনার সবগুলোর জন্য আপনার স্ক্যানিংটা হবে এজেন্টের পার্টে বা সার্ভারের পার্টে।
তো সেক্ষেত্রে আপনার স্ক্যানিংটা কিন্তু সার্ভারে পাঠাতে হবে, তো আপনার নেসাসের উপর চাপ অতটা পড়বে না। তো সেক্ষেত্রে আপনার হয়তো এত সময় লাগবে না। আপনি 100 সার্ভার স্ক্যান করতেছেন, আপনি 10 মিনিটের মাঝখানে বা 15 মিনিটের মাঝখানে আপনার হয়তো রেজাল্টটা পেয়ে যেতে পারেন যদি আপনার এজেন্ট বেস থাকে। কিন্তু যদি আপনার অথেন্টিকেশন বা ক্রেডেনশিয়াল বেস করেন, তখন আপনাকে সেট করতে হবে আপনি এট এ টাইম কয়টা ডিভাইস স্ক্যান করতে আগ্রহী। হ্যাঁ, তো আমাদের স্ক্যান করার সময় একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে স্ক্যান করতেছি আমাদের ডেস্টিনেশনটা কি। আমাদের ডেস্টিনেশনটা কি, আমি যখন এজ এ ইন্টারনাল গাই তখন এর কথা বলছি। হ্যাঁ, তো আমাদের যদি ডেস্টিনেশনটা যদি আমার যদি গুরুত্বপূর্ণ কোনো সার্ভার থেকে প্রোডাকশনের কোনো যদি সার্ভার থাকে, তো সেক্ষেত্রে আমার সেখানে ওই টাইম মেনটেন করে আমি করতে পারবো না। যখন আমি এজ এ ব্ল্যাক হ্যাট হ্যাকারের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, তাহলে বর্তমানে বেশিরভাগ আপনার যে ওয়েব সার্ভার গুলো রয়েছে বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেগুলো সবগুলোই আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের প্রোটেকশনে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের থ্রেশহোল্ডটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার স্ক্যানিং এর থ্রেশহোল্ডটা যদি খুব বেশি হয়, আপনি যদি এট এ টাইমে যদি হান্ড্রেডস অফ টনস অফ রিকোয়েস্ট পাঠাতে থাকেন, তাহলে আপনার আইপি ব্লক হয়ে যেতে পারে। আপনার হচ্ছে আপনি আপনার যে সোর্স থেকে আপনি স্ক্যানটা করছেন, সে স্ক্যানের আপনার পুরা মানে সে আইপিটা ব্লক করে দিতে পারে। হ্যাঁ, কিংবা আপনার রেড ফ্ল্যাগ হয়ে যেতে পারে। সুতরাং আপনি স্পিডটা অনেকাংশে কমিয়ে দিতে পারেন, যে আমি এট এ টাইম আমি কয়টা স্ক্যান করব। তো এইটার জন্য আমাদের এখানে অপশন আছে। আমি যদি অ্যাডভান্সে যাই, তো অ্যাডভান্সের কয়েকটা সেফটি মেকানিজম আছে আপনার। এই অ্যাডভান্সের এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার স্ক্যানের। আপনি যখন আপনি চিন্তা করছেন যে আপনি স্ক্যান করবেন, কিন্তু আপনার অপোনেন্ট পার্টি যাতে জানতে না পারে, কিংবা আপনি যখন আপনার এই প্যাকেটটা যখন বেশি হবে, হ্যাঁ, তখন কিন্তু আপনার ওখানকার যে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম আছে তারা কিন্তু এগুলো ডিটেক্ট করতে পারবে। হ্যাঁ, তো আপনি ওটা কি তখন বিপ বিপ এখানে শব্দ হবে মনে হয় নাকি? actually it depends on their solution, what solution they are using, আসলে তারা কোন সলিউশনটা ইউজ করছে। তো আসলে নেসাস কিংবা এই ধরনের যতগুলো অটোমেটেড স্ক্যানার, এই স্ক্যানারের যে রিকোয়েস্ট, যে কোনো ধরনের রিকোয়েস্টই কিন্তু বর্তমানে যেগুলো আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল কিংবা কিংবা এরকম এই ধরনের যে অ্যাক্টিভ সিস্টেম টুলস গুলা রয়েছে, সে সবগুলাই কিন্তু সে ধরতে পারে কোনটা ম্যানুয়াল রিকোয়েস্ট, কোনটা টুলের রিকোয়েস্ট। হ্যাঁ, তো আপনি অর্গানাইজেশনের ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ডিপ্লয় করবেন, তার প্রতি আসা রিকোয়েস্ট গুলো সে অ্যানালাইসিস করে সে ওখানে ক্লাসিফাই করে ফেলবে যে আপনার কোনগুলো টুলের রিকোয়েস্ট, কোনগুলা ম্যানুয়াল রিকোয়েস্ট, কোনগুলা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুল থেকে আসছে, কোনগুলা এনম্যাপ থেকে আসছে। সে এই ধরনের সেগ্রিগেশন পর্যন্ত করতে পারে। হুম, এখনকার যে আপনার অ্যাডভান্স যে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল গুলো রয়েছে, তো সেখানে আপনি চেষ্টা করতে পারেন আপনার থ্রেশহোল্ডটা আপনি কমাতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে হয়তো তাদের এখানে থ্রেশহোল্ড সেট করা আছে যে অমুক আইপি থেকে এতগুলো রিকোয়েস্ট আসার পরে সেটা মানে এই টাইমের মাঝখানে যদি 1 মিনিটের মাঝখানে যদি 100টার বেশি রিকোয়েস্ট আসে, দেন ব্লক দ্যাট আইপি অটোমেটিকলি। হ্যাঁ, তো এইরকম একটা থ্রেশহোল্ড থাকতে পারে এই ধরনের। তাহলে আপনার স্ক্যানিং এর থ্রেশহোল্ডটা এখানে আপনি কমাই দিতে পারেন। ঠিক আছে, যে এখানে এখানে স্লো ডাউন করে দিতে পারেন যখন হচ্ছে নেটওয়ার্কে যখন আপনার খুব বেশি কনজেশন হবে। ঠিক আছে, তখন আপনি এটা স্ক্যানটা স্লো ডাউন করে দিতে পারেন। ঠিক আছে, আর হচ্ছে নেটওয়ার্ক টাইম আউট। তো আপনি এখানে 5 সেকেন্ড করা আছে। হ্যাঁ, যে আপনার নেটওয়ার্ক টাইম আউট বলতে আপনি একটা রিকোয়েস্ট দিচ্ছেন, সেই রিকোয়েস্টের রেসপন্স আসার জন্য আমাদের এই টুলস কতক্ষণ ওয়েট করবে। ঠিক আছে, তো এখানে আপনার 5 সেকেন্ড আমরা ডিফল্ট দিয়ে রাখছি, এটা আপনি বাড়াতেও পারেন। আপনি যদি খুব মানে আপনি যদি এটা বাড়াতেও পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্ক্যানটা হয়তো দেরি হবে, কিন্তু বাট ইট উইল ডু গুড ইফ ইউ আর পারফর্মিং স্ক্যান এজ এ আউটসাইডার। ঠিক আছে, তো আচ্ছা আপনার ভাই, আমি এখানকার আমি তারপরে একটা কথা বলতাম আর কি। হ্যাঁ, জি। বলছি যে এই যে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং যে 11 যেটা আসছে, হ্যাঁ, হুম, এই বইটা তো আপনারা মনে হয় দেখছেন না? ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবনার অবশ্যই। 229 পেজ।
জি জি জি, 5,000-এর উপরে পেয়েছে। আচ্ছা, এখানে এখানে হচ্ছে যে যে ওদের যে লাস্ট কন্টেন্টটা আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে ল্যাব সাজাই দিয়েছে, এটা কি দেখেছেন কিনা? হুম। যে স্ক্যানিং সার্টিফিকেট হ্যাকারের সবসময় হচ্ছে যে আপনার তাদের একটা ট্রিমেন্ডাস একটা ল্যাব ডেভেলপ করা হয়, হ্যাঁ। তো আপনি জেনে থাকবেন যে সার্টিফাইড এথিক্যাল হ্যাকার এই কোর্সটি আপনার ফুল টেকনিক্যাল নয়। এইটার আপনার আপনি হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়ে করতে পারেন। রিসেন্টলি হচ্ছে সিএইচআর 11 ভার্সনে তারা বেশ ভালো ভালো কিছু ল্যাব ইনক্লুড করেছে। তো হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। ধরনের আর ওই তাদের ল্যাবগুলো কি আমরা করতে পারি কিনা, মানে ওই ল্যাবগুলো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে যে যতগুলো ল্যাব দেওয়া আছে? হ্যাঁ, আসলে আপনারা হয়তো জেনে থাকবেন কিংবা আগেও সানোর ভাই হয়তো বলছেন যে আমরা কিন্তু এইটার কিন্তু অফিসিয়ালি কোর্স ধরে আগাচ্ছি না কিন্তু। হ্যাঁ, আমাদের আচ্ছা এখানকার একটা ভালো একটা রেপ্লিকেশন থাকবে এই কোর্সের, এবং আমাদের আসলে আমাদের এজ এ সিকিউরিটির এইসব অ্যাসেসমেন্ট গুলো কিংবা নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং গুলো আপনি কিভাবে করতে পারছেন, ঠিক আছে। আপনি যদি কোর্স আমরা পিডিএফ গো থ্রু করতে পারি, ইট ইজ নো প্রবলেম, হ্যাঁ। কিন্তু আসলে আমাদের টেকনিক্যাল যে কাজগুলো দরকার হয় এইগুলাতে একটু জোর দিয়ে আমাদের প্রথম থেকে আমাদের ইন্ট্রোডাকশন থেকে হয়তো সানোর ভাইও এটা বলছিলেন যে আসলে আমরা আসলে কাজ করতে শিখি। আপনার সার্টিফিকেট ইউ ক্যান গ্যাদার ইট, নো প্রবলেম। না, সেটা না, মানে অনেক ল্যাব দেখলাম আর কি, মানে ওই ল্যাবগুলো হ্যাঁ, কি সিমিলার কিনা। আপনার ল্যাব গুলো আপনার অনেক ল্যাব, এই ল্যাব গুলো আপনি আপনি যদি অনেক আপনি অনেক হয়তো আপনি নিজে করে আপনি করতে পারবেন, বাট আমরা হয়তো ভাবে যত বিস্তৃত আকারে দেওয়া আছে জাকির, সেভাবে আমরা হয়তো আমরা করতে আমরা পারবো। আমরা দেখি না, আমরা আমরা যেটা করব কি, আমরা আগে যেগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে সেগুলো আমরা করব। এরপরে ডেফিনেটলি ওইখানে যেখানে যেখানে আমাদের সবগুলো হয়তো মানে করা সম্ভব হয় না, কারণ দেখছেন 5,200 পেজ না কত পেজ, এখানে অনেকগুলো ইনকমপ্লিট ল্যাবের জন্য করেছে। ল্যাব হচ্ছে 2000 পেজের ল্যাব আছে আর কি টোটালি। হ্যাঁ, প্রত্যেকটা সে 2,000 চ্যাপ্টারে পেজ আছে। প্রায়, তো হ্যাঁ, 2,000 8টা পেজ 10টা করে আপনি ল্যাব ল্যাব আছে। করতে চান, হাতে হ্যাঁ। কলমে করতে যান, তাহলে আপনি ধরেন মানে কত সময় লাগবে আপনি নিজে বুঝতে পারতেছেন, ঠিক আছে। বাট আমরা চেষ্টা করব এটা যে খুবই আমরা আমাকে দেখে যত অবাক লাগছে আর কি, হ্যাঁ। রাইট, মানে এবার গতবারের মনে কত ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি এবার ইয়ে দিয়েছি আর কি, মানে সাইজ দিয়েছে। বাট এনিওয়ে, আমরা আমরা আসলে এভাবে যাই যে মানে এরপরে আহ, ওখান থেকে আমরা চেষ্টা করব যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করা যায় কিনা, নো ডাউট। বাট যেটা বলা হচ্ছে যে আসলে আমরা চাচ্ছি যে মানে ধরেন অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার কি কি জিনিস বেশি আমাদের জানা দরকার, বা ডিফেন্সিভে কি কি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো নিয়ে আমরা বেশি ফোকাস দিচ্ছি। বাট স্ক্যানিংটা আমরা এত বেশি ফোকাস দিচ্ছি কারণ হচ্ছে এটা ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল পার্ট বোথ ফর হ্যাকার এবং মানে প্রোটেক্টর, ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই ক্ষেত্রেই দরকার। এই জন্য আমরা এখানে একটু বেশি সময় দিচ্ছি। আর এটা কি আপনার বোরিং লাগতেছে যে এত আমরা যে এই জিনিসগুলো জানা থাকলে আপনাদের সুবিধা হবে আর কি, দ্যাটস ওয়াই একবার অ্যাটলিস্ট দেখানো হচ্ছে। এরপর স্ক্যানটা হয়ে গেলে আমরা রিপোর্টে চলে যাব। সাকির, ঠিক আছে ভাই? হ্যালো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমরা একটা কোশ্চেন ইম্পর্টেন্ট করে, জিনিস, জি জি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যখন চেকটা করছেন তখন আপনি কতগুলা হোস্টকে আপনি স্ক্যান করছেন। তো আপনি যখন ডেস্টিনেশন স্ক্যান করবেন তখন আপনার মাল্টিপল হোস্ট যদি থাকে, আপনি মাল্টিপল হোস্টকে যদি আপনি একসাথে স্ক্যান করেন তাহলে দুইটা অ্যাঙ্গেল থেকে আপনার দুই রকম প্রবলেম হতে পারে। আপনি যখন এক্সটার্নাল একটা পার্টি তখন আপনি একাধিক হোস্টকে বা একাধিক একটা সার্ভারকে আপনি অ্যাটাক করার চেষ্টা করছেন, তখন ওই ধরনের রুলসে পড়ে আপনার ফায়ারওয়াল কিংবা ওই ধরনের অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম যেগুলো আছে এগুলোর আপনার ডিটেকশনের হারটা বেশি হবে। আর যদি ইন্টারনাল থাকেন অ্যাজ এ ইন্টারনাল গাই, তখন আপনার কনসার্নে থাকা উচিত যে হচ্ছে আপনি কতগুলো সার্ভারকে একসাথে আপনি স্ক্যানের কাজে যুক্ত করছেন। হ্যাঁ, তো এখানে আপনি ডিফল্ট আমরা এখানে পাস দিয়েছি যেগুলো এখানে আপনার মানে সেন্সিটিভ ডিভাইস, সেন্সিটিভ নেটওয়ার্ক ডিভাইস যেগুলো, বিশেষ করে নেটওয়ার্ক ডিভাইস গুলো হচ্ছে আমরা জানি যে অনেক ধরনের অত হাই এন্ড কনফিগারেশন হয়তো থাকে না বাংলাদেশের রেসপেক্টে। তো সেক্ষেত্রে আপনার এখানে একটু ইম্পর্টেন্স সাথে আমাদের এখানে আহ, একসাথে কতগুলো স্ক্যান আপনি হোস্ট করতে চাচ্ছেন এটা একটু important। আর এখানকার আপনার হচ্ছে ম্যাক্স সিমultaneous হোস্ট পার স্ক্যান, ও সরি এটা, আর ম্যাক্স সিমultaneous চেকস পার হোস্ট, মানে প্রতিটা হোস্টে আপনি কয়টি করে চেক করতে যাচ্ছেন। চেক মানে হচ্ছে আপনি, আমি বলেছি আমাদের এখানে প্লাগইন রয়েছে, তো প্লাগইন গুলো আপনি কত ধরনের প্লাগইন আপনি স্ক্যান করতে চাচ্ছেন।
তো আপনি এখানে দেখে থাকবেন প্লাগইনের এখানে গেলে নানান ধরনের প্লাগইন রয়েছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের জন্য, অ্যামাজন লিনাক্সের জন্য। তো আমাদের এখানে ব্যাকডোর রিলেটেড 121টা রয়েছে, স্যান্টোসের কিছু রয়েছে, সিজিআই অ্যাবুসের কিছু রয়েছে, সিসকোর জন্য, ডাটা রিজের জন্য। তো এখানে সব ধরনের প্রোডাক্ট বা যতদূর তারা কভার করতে পেরেছে ওই ধরনের একটা সেগ্রিগেশন তারা করেছে, এবং এখানে কাউন্টও দিয়ে দিয়েছে কতগুলো। তো আমার নেসাস যেটা করে, আপনি যদি সিসকো ডিভাইস স্ক্যান করতে চান, সে তখন সিসকোর সাথে রিলেটেড নয় এমন যে প্লাগইন গুলো আছে সে তো অটোমেটিকলি সেগুলাকে আর সে রান করে না। হ্যাঁ, এটা নেসাসের ইন্টেলিজেন্স। তো এইটাই আপনার সুতরাং আপনার ডিফল্ট ম্যানুয়ালি ভাবে আপনি এটাকে ডিসেবল করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদিও তারা এখানে অপশন একটা দিয়ে রাখছে। তো এই ভ্যালিডেশনটা আমরা নেসাসের কাছ থেকেও নিয়েছি যে এটা আপনার সে অটোমেটিকলি সে আইডেন্টিফাই করে নেই যে টার্গেটটা রয়েছে ওটা টেকনোলজির উপর ডিপেন্ড করে বাকিগুলো সে ডিসেবল করে দেয়। আচ্ছা, আমাদের এতক্ষণে স্ক্যান শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো এখানে বেশ কিছু আপনি এখান থেকেও দেখতে পারেন, আমরা কিছু রিপোর্ট জেনারেট করতে পারি আমাদের সিএসবি অপশনে আপনি করতে পারেন, এসটিএমএল এ করতে পারেন। তো এখানে করার সময় আমরা কি কি অপশন দিয়ে আমরা ডাউনলোড করতে চাই রিপোর্টটা, যদি সিএসবি ডাউনলোড করি। তো রিপোর্টিং এর জন্য আমরা যখন আমরা আসলে এসটিএমএল কিংবা সিএসবি দুটি আমরা দেখব। তো সিএসবি যখন আমরা জেনারেট করব, আমরা সিএসবি টা ডাউনলোড করলাম, আমরা এসটিএমএল টা একটু ডাউনলোড করি। তো এসটিএমএল টা ডাউনলোড করার সময় এক্সিকিউটিভ সামারি একটা রয়েছে, বেশ কিছু ইয়ে রয়েছে। তো আমরা এখানে কাস্টমলিও আমরা সবকিছুই এরকম করে ডাউনলোড করতে পারি। আমরা কাস্টমটা ডাউনলোড করে দিচ্ছি। আচ্ছা, সানুর ভাইয়া, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শাকির, আচ্ছা, আপনি কি একটু এটা একটু ওপেন করতে পারবেন আমার পাঠাচ্ছেন আমাকে, পাঠাচ্ছেন যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেম সেম এটা, মানে আচ্ছা আমার এখানে আচ্ছা, আমি আমার আমি এখানে ট্রাই করছি। এক্সেলটা ইনস্টল নেই আর কি। সরি, আসলে আমি একটু জার্নির মধ্যে আছিলাম, তো আম, এর জন্য আমার পিসিতে সাথে ছিল না। শাকির, এইচটিএমএল ওপেন করেন আমাকে আপনি, আর আমি দেখি এক্সএমএল থেকে করা যাচ্ছে কিনা। হুম হুম। আপনি এইচটিএমএল করেন, এইচটিএমএল করলে হবে। হ্যাঁ, এই যে এইচটিএমএল রিপোর্টে এখানে আপনার একটা হাই লেভেল ওভারভিউ, এরপর প্রত্যেকটা ভালনারেবিলিটি সম্পর্কে আপনার বিস্তারিত বিবরণ এখানে দেওয়া থাকবে, আপনার সিনপসিস বা এই ধরনের। ভাই, এটা মনে হয় একটু আপনি বললে একটু ভালো হতো, এই সলিউশনটা কিভাবে করবে কিংবা রিপোর্টিং থেকে কিভাবে। হ্যালো, হ্যাঁ, কি এক্সেলটাকে দেখাচ্ছেন নাকি? হ্যালো। হ্যাঁ শাকির, আমি এক্সেলটা ওপেন করার চেষ্টা করছি, আমি ডাউনলোড করছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি বলছি। তো এক্সেল রিপোর্টটা হয়েছে কি, আপনার যখন আপনার রিপোর্টটা নিয়ে যখন আপনি ফার্দার অ্যানালাইসিস করবেন, তখন এক্সেল হলে আপনি এক্সেলের রিপোর্টটা অ্যানালাইসিস করতে আপনার একটু ইজি হবে। আপনার এক নজরে আপনার অনেক কিছুই আপনি এক্সেল একসাথে দেখতে পারবেন অ্যানালাইসিস করার জন্য আর কি। শাকির, আচ্ছা। এটা কি আপনি ইয়ে দিচ্ছেন শুধু হচ্ছে যে আপনি ইনফরমেশনাল, মানে নন না, পরে একটা মেইল দিছি, সেটাতে আপনার দুইটাই আছে। আচ্ছা, ওইটা ক্রেডেনশিয়াল আছে, বুঝতে পারছি। হুম হুম। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ক্রেডেনশিয়াল, আমি ক্রেডেনশিয়ালটা ওপেন করি, ক্রেডেনশিয়ালটা বেটার হবে। হুম হুম। তো এখানে আপনার দেখেন, আপনার যেহেতু আমরা উইদাউট ক্রেডেনশিয়ালি আমরা স্ক্যান করছি, বাট অনেক ধরনের ফাইন্ডিংস আসছে, অনেক ক্রিটিক্যাল হাই ভালনারেবিলিটি আসছে। এটা আসলে হচ্ছে, এটা হচ্ছে সিভিয়ারলি ভালনারেবল একটা অপারেটিং সিস্টেম। হ্যাঁ, তো এর জন্য অনেক ফাইন্ডিংস আসছে, কিন্তু দেখা গিয়েছে যেগুলো এমনি আমাদের ডিফল্ট সার্ভার থাকবে, তো আসলে ক্রেডেনশিয়াল যদি না থাকে আপনার নর্মালি ভালনারেবিলিটি স্ক্যানার দিয়ে খুব একটা ইনফরমেশন গ্যাদার করতে পারবেন না আপনি। তো
এখানে আপনার আসলে ভালনারেবিলিটি গুলো আসার পরে আপনার অ্যানালাইসিস কিভাবে করবেন এইটা একটু আমরা দেখাবো আর কি। সাকির, আমি কি শেয়ার দেবো? আমি ওপেন হ্যাঁ করছি, হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমাকে শেয়ারিং অপশন দিয়ে দেন। হ্যাঁ আমি স্টপ শেয়ার। আচ্ছা, আমি এই যে নেক্সাস ইনস্টল করলাম কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় ইনস্টল হলো, কোথা থেকে ওপেন করবো? আচ্ছা, এটা আচ্ছা, হচ্ছে আপনার ব্রাউজার থেকে আপনি ওপেন করবেন। এটা ব্রাউজারে যেয়ে হ্যাঁ, এটা ইনস্টলের পরে আপনার এটার ইনিশিয়ালাইজ হইতে এবং প্লাগইন গুলো ডাউনলোড করতে মোটামুটি বেশ কিছুক্ষণ সময় লাগে। ও তো আচ্ছা, আপনি আমি তো ওটা তো বন্ধ করে দিয়েছি তাহলে। সাকির আমি ওটার এখন কিন্তু সময় পাচ্ছি না। আপনি হ্যাঁ, ব্রাউজারে যে আমি চ্যাটে দিছি ওইটা আপনি দিয়ে ব্রাউজারে আবার করলে আবার ওটা অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা ভাই আমি এটা দেখতেছি, ওটা কেন পারতেছেন না? না, আমাকে হোস্টই বানিয়ে দেন বলতো, নিশ্চয়ই চেক করতে হবে। আমি সেদিন পাইনি, আমিও পারিনি, আমি হোস্ট বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। এটা উইদাউট ক্রেডেনশিয়াল, আমি উইথ ক্রেডেনশিয়ালটা দেখি একটু। এটা আমার অনেক কিছু উইদাউটে আসছে আর কি। আমরা কি দেখতে পাচ্ছি যে স্ক্রিনটা নিচে যেটা আসছে? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, এটা যে রিপোর্ট, এক্সেল এর রিপোর্ট চলে আসে। এই সফটওয়্যারটাকে রেজিস্টার করতে হবে নাম টাম দিয়ে। নাম আপনি একটা দিয়ে দিন, এটা তো কমিউনিটি ভার্সন, সমস্যা নেই খুব বেশি। আচ্ছা আচ্ছা, সাকির মেটাস্প্লয়েটে বলে ওই অপশনটা অ্যানাবল ছিল না নাকি দেখি? হ্যাঁ হ্যাঁ ছিল, ওই যে এন কলামে আছে ট্রু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে ওকে, ফাইন। এইটা দিয়ে আসলে আমি এখানে একটু কথা বলবো, কারণ হচ্ছে যে দেখেন, আমরা সব অনেকে কিন্তু ভিএ স্ক্যানিং করি। আমি যেটা বললাম প্রথমে যে ভিএপিটি নিয়ে অনেক কাজ করি। ভিএ স্ক্যানিং করে আমি দেখেছি অনেক জায়গাতেই ভিএ স্ক্যানিং করে রিপোর্ট জমা দিয়ে দেয়, এরকম করার পরে লোকজন আমি জানি হয়তো করে, ডেফিনেটলি গেটিং চেঞ্জেস, মানে লোকজন এখন অনেক কনসাস হয়ে গেছে এবং ইম্পর্টেন্স বুঝতেছে, এত মানে সিকিউরিটি ইস্যু আসতেছে, হ্যাকিং হচ্ছে, দ্যাটস ওয়াই লোকজন কিন্তু এখন প্রোটেক্টিভ মেজার নিচ্ছে আর কি। তো আমি এখন যেটা বলবো সেটা মোটামুটি প্রোটেক্টিভ মেজার্স হিসেবে একটা ভালনারেবিলিটি রিপোর্ট পাওয়ার পরে আমাদের কি করা উচিত, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা পাওয়ার পরে আমাদের কি অ্যাকশন নেওয়া উচিত, নেক্সট স্টেপ কি হওয়া উচিত, সেগুলো অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন বা অ্যানালিস্ট বা সিকিউরিটি অ্যানালিস্ট আমাদের যে পয়েন্টগুলো আমাদের লক্ষ্য মানে এখানে দেখা উচিত, সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। মানে প্রথমে আমি দেখেন এখানে কতগুলো ফিল্ড আছে, এই ফিল্ডগুলো আমাদের জানা দরকার। প্লাগ ইন আইডি, সিবিএসএস, রিস্ক, হোস্ট, হ্যাঁ রাইট। আমি যদি বলি প্লাগ ইন আইডিটা মানে হচ্ছে যে এই নেসাস টুলটার যে শাকির বলেছে বারবার যে প্লাগ ইন আইডি, এই একটা আইডি থাকে। প্লাগ ইন মানে হচ্ছে যে এর যেটা দিয়ে ভার্নারেবল কি ভার্নারেবল না সিস্টেমটা, সেই সেটা চেক করে একটা স্ক্রিপ্ট দিয়ে। এই প্রত্যেকটা এগেন্সে একটা স্ক্রিপ্ট থাকে, ঠিক আছে? প্লাগ ইন আইডির মানে এই প্লাগ ইন আইডি মানে হচ্ছে তার এগেন্সে একটা স্ক্রিপ্ট থাকে। সে ধরেন ব্রুট ফোর্স চালাচ্ছে, অথবা সে ধরেন পাসওয়ার্ড হ্যাক করে মানে পেনিট্রেট করার চেষ্টা করতেছে কোনোভাবে, অথবা সে অনেক বেশি রকমের মানে প্যাকেট পাঠায় দেখতেছে কি সে টলারেট করে কি করে না, বা এক্সেস করতে পারে কিনা, এই জিনিসগুলো সে এই স্ক্রিপ্টের মাধ্যমে করে থাকে। এরপরে হচ্ছে কমন ভালনারেবিলিটি এক্সপোজার, যেটা বলবেন সিভি, তাকে যেটা বলতে সিভি কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু। সিভি মূলত আসলে এটা প্রোটেকশনের জন্য বা মিটিগেশনের জন্য এগুলো আসলে সিভি নাম্বারটা দেয় আসলে এটা কোনো অথরিটি থাকে। হ্যাঁ, কমন ভালনারেবিলিটি সিএনএস বলে, কমন নাম্বার অ্যাসাইনার মানে অথরিটি, কমন নাম্বার অ্যাসাইনিং অথরিটি, সিএনএস বলা হয়, ঠিক আছে? কমন ভালনারেবিলিটি নাম্বার যারা অ্যাসাইন করে তাদেরকে বলা হয়। এটা মেইনলি করে হচ্ছে যে আসলে কিছু নন প্রফিট অর্গানাইজেশন আছে, মাইটিআর, ওরা করে, এমআইটিআরই। এছাড়া আপনার ইয়েগুলো করে, লাইক যারা এই
ভিন্ডর আছে যেমন সিসকো, ওরাকল, এইচপি, এরকম এরাও নিজেরা করে ফিক্স আপ করার জন্য আর কি, ফিক্স দেওয়ার জন্য সিবি বের করে নেয় এটা। আর সিবিএস এর স্কোরটা আমরা পরে বলবো, সিবিএস এর স্কোর অলসো ইম্পর্টেন্ট। এটার সাথে রিলেটেড হচ্ছে ই কলামে, আপনার ডি কলামের সাথে সি আর ডি একদম খুবই ক্লোজলি রিলেটেড, মানে সির উপর বেসিস করে আসলে ডিটা ডিফাইন করা হয়। ডিতে দেখেন নান আছে, হাই আছে, রিস্ক আছে। তো প্রথমে আমাদের দরকার হচ্ছে যে এই রিস্ক বেসিসে আমাদের ভালনারেবিলিটি গুলো সর্ট আউট করা। প্রথমে আপনি এটা ফিল্টারিং করবেন ডেফিনেটলি। ফিল্টারিংটা হচ্ছে যে এই রিস্ক বেস, ঠিক আছে। আমাদের নান আপাতত না দেখলেও হচ্ছে। দেখেন এখানে আমাদের টোটাল ভালনারেবিলিটির মধ্যে কতগুলো ভালনারেবিলিটি আসছে, 11,136টা। এর মধ্যে 967ই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। মানে 967 কি, হাই, মিডিয়াম, ক্রিটিক্যাল, লো, এই 4টে ক্যাটাগরির মধ্যে। নানগুলো আসলে তেমন ইম্পর্টেন্ট না, এটা ইনফরমেশনাল থাকে ইউজুয়ালি আর কি, যে এটাই আছে। সো আমরা ওই লেভেলে গেলে আরো লাইফ হেল্প হয়ে যাবে, এটাই করতে চাই না। এরপরে মিটিগেশন তো করতে হবে। সো এখানে দেখেন হাই, মিডিয়াম, ক্রিটিক্যাল, লো আছে। সো ডেফিনেটলি আমাদের আগে মানে ডিফেন্সিভ মেকানিজম যদি যেতে চাই, তার আগে ক্রিটিক্যালটা আমাদের দেখা উচিত। ক্রিটিক্যালটা, এই ক্রিটিক্যালটা কতগুলো আছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি এই ক্রিটিক্যাল কি কি আছে ভালনারেবিলিটি দেখেন, 132টা ক্রিটিক্যাল ভালনারেবিলিটি আছে। সো ক্রিটিক্যাল মানে হচ্ছে যে ইউ আর ইন রিস্ক, হাই রিস্ক। আমি বলবো যে ক্রিটিক্যাল স্ক্রিন তো ভাইয়া মানে স্ট্যাক হয়ে আছে। দেখা যাচ্ছে না এখনো? আপনি যে ফিল্টার করছেন তার আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি না, আগেতেই দেখা। হ্যাঁ, আউটপুট দেখতে পাচ্ছেন। আপনি ফিল্টার করলে এখানে সবগুলাই দেখায় আর কি, নান, আচ্ছা। হাই। আচ্ছা, মানে সময় নিচ্ছে বেশি কি, সময় কি বেশি নিচ্ছে সাকিব? এখানে নাম গুলোও দেখাচ্ছে আর কি, এটা অথবা রিফ্রেশ হয়নি এখনো? রিফ্রেশ হয়নি? আচ্ছা এটা আমি তাহলে আবার শেয়ার দিব? দিতে পারেন, তবে শেয়ারের সমস্যা কিনা। আচ্ছা, পদ শেয়ার, রিজিম শেয়ার। মাউসটা কিন্তু স্থির হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, নড়তেছে। হ্যাঁ, তো ফিল্টারে ক্লিক করলে একটু ভাই একটু দেখবেন কিনা ওই উপরের ডান পাশে। এবার এখন একটু চেষ্টা করুন তো ভাই। আমি শুধু ক্রিটিক্যাল নিয়ে আসছি দেশে। এবার আসছে। হ্যাঁ, ওকে ওকে। ও তার মানে এখানে বেশি এসেছিল, আমাকে তখন ঠিক মনে দেখেনি। দেখেন এখানে 10টা ক্রিটিক্যাল ভালনারেবিলিটিস আমাদেরকে দেখতে পাচ্ছি, 10টা ক্রিটিক্যাল। সো এইগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ক্রিটিক্যাল, এবং এর প্রথম কাজটা করা উচিত আমাদের ক্রিটিক্যাল নিয়ে কাজ করা উচিত, হাই নিয়ে কাজ করা উচিত। কারণ এখানে দেখবেন যে সিবিএসই স্কোর 10 মানে হচ্ছে যে এর যে কমন ভালনারেবিলিটি স্কোরিং সিস্টেম, সিভিএসএস, এটা আমরা পরে আবার কথা বলবো, আজকে না হয় পরে কথা বলবো। কমন ভালনারেবিলিটি স্কোরিং সিস্টেম, এই স্কোর কিভাবে হয়, এই স্কোরিং এর উপরে আসলে ক্রিটিক্যালিটি ডিফাইন করে। এটা ক্রিটিক্যাল, হাই, মিডিয়াম, লো, 9 থেকে আসলে 9.1 থেকে 10 পর্যন্ত আসলে ক্রিটিক্যাল, 9 থেকে 10 পর্যন্ত ক্রিটিক্যাল। এইগুলোর পরে আপনি দেখবেন যে এই ক্রিটিক্যাল ভালনারেবিলিটিস গুলোর মধ্যে কোন হোস্টের মধ্যে আছে। এরপরে দেখতে হবে যে প্রথমে আপনি দেখবেন ক্রিটিক্যাল, এরপরে দেখবেন যে হোস্ট, কোন হোস্টটা মধ্যে এটা আছে, সেই হোস্টটা কি এক্সপোজার কি তার, সেটা কি ইন্টারনেটের সাথে এক্সপোজড কিনা বা অন্য নেটওয়ার্কের সাথে এক্সপোজড কিনা। আমি কিন্তু ডিফেন্সিভ অ্যাসপেক্টে বলছি, ঠিক আছে। এক্সপোজড কিনা, যদি এক্সপোজড হয় দেন ইউ হ্যাভ টু টেক অ্যাকশন ইমিডিয়েটলি। হোস্টের ইয়াটা একটু বড় করে দিবেন, ফুল আইপিটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এর মধ্যে একটাই আইপি আছে আমাদের, ঠিক আছে। এই ক্ষেত্রে তো আমাদের একটাই মেটাস্প্লয়েট। যদি আপনি সরি, যে যেটা আমাদের মানে ভিক্টিম আইপি 167, যদি এটা হয় এটা অবশ্যই। হ্যালো, হ্যাঁ বলেন। আমি তো ইনস্টল করতে যে আটকে গেলাম, ওটা হচ্ছে যে ইয়া দেখাচ্ছে, এই অ্যাক্টিভেশন কোড চাচ্ছে, এটা কি অরিজিনাল ফাইল নেমে গেল? হ্যাঁ, আপনার অ্যাক্টিভেশন কোডটা লাগবে আর কি। আপনি যখন ওই ইমেল দিয়ে যখন রেজিস্ট্রেশন করবেন, তখন তারা আপনাকে একটা লিংক পাঠাবে, সেটা তাদের পোর্টালের একটা লিংক পাঠাবে। আপনার পোর্টালে ঢুকলে পোর্টালে ওখানে আপনার ট্রায়াল একটা অপশন আচ্ছা, আছে। তাহলে ইউজার নেম কি মেল আইডি দিব? ইউজার নাম কি মেল আইডি? আপনার নেসাস ইনস্টল যে করে ফেলছেন ওটা ওর উপরে। হ্যাঁ, আপনি ইনস্টলেশনের সময় যে ইউজার নামটা দিয়েছেন আর কি, এটা আপনি যে কোনো আপনার নরমাল নাম দিতে পারেন, ইমেল দিতে পারেন, ইটস আপ টু ইউর চয়েস।
ও আচ্ছা, ইনস্টলেশনের সময়। ওই ইনস্টলেশনের সময় তো কোনো মেল আইডি চাই নাই। মেল আইডি না, আপনি কোথায় মেল আইডি চাচ্ছেন? না না, মানে আমি যখন ওই যে আপনি একটা লিঙ্ক দিলেন না, লোকাল হোস্ট 8834, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যখন লঞ্চ করলাম তখন ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ তো ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে আপনি ও যখন ইনস্টল করছেন, ইনস্টল হ্যাঁ, করার সময় আপনার ইনস্টল ওইখানকার করার যে সময় তো কোনো ইউজার ইউজার নেম নেম চাই নাই, মানে কি বুঝলাম না। সাকিব ইনস্টল, সাকিব ওই যে এমএফএস অ্যাডমিন ওটা না, না ডিফল্ট না না মেসেজ। না, ওটা না, নেসাসের উনি ইনস্টল করছেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ওখানে আপনি যখন নেসাসটা যখন ইনস্টল করেন তখনই আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো চাওয়ার কথা। আচ্ছা, আমি তাহলে ওটা আনইনস্টল করে আরেকবার ইনস্টল করলে তো চাবে আবার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি চাবে। আচ্ছা ঠিক আছে। ওখানে যে দিয়ে আসবেন সেটাই করবে। ঠিক আছে ভাই, আমি যেটা বলছিলাম যে আমাদের হোস্ট এখন কোন ইয়েতে আছে সেটা দেখতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। এরপরে দেখবেন যে প্রোটোকল, কোন প্রোটোকল দিয়ে এই পোর্টটা কি সেটা দেখলেন, নেম দেখলেন, এইখান থেকে আমাদের শুরু যে আসলে ভালনারেবিলিটিটা কি। এই দেখেন লেখা আছে এনএফএস এক্সপোর্টেড শেয়ার ইনফরমেশন ডিসক্লোজার, এটা। এবং এখান থেকে আমরা কিছু যদি না বুঝি তাহলে সিনপসিসে যাব, তারপরে ডেসক্রিপশনে যাব, আমরা বোঝার চেষ্টা করবো আসলে এই ভালনারেবিলিটিটা কি। এনএফএস মানে নেটওয়ার্ক ফাইল সিস্টেম এক্সপোর্টেড শেয়ার ইনফরমেশন ডিসক্লোজার, মানে এখানে এনএফএস করা আছে, নেটওয়ার্ক ফাইল সিস্টেম করা আছে, এবং সেটা খুব সম্ভবত যে কেউ এটাকে ইউজ করে আপনার মাউন্ট করে ডাটা নিতে পারবে, ঠিক আছে, মাউন্ট করতে পারবে। এখন সেটা আমরা দেবো, সেটাই কিনা এটা লিখছে। এবার দেখেন সিনপসিস আসে, it is possible to access NFS share on the remote host. That means এটা ইউজ করে আমরা রিমোট হোস্টের একটা ডিরেক্টরিকে আপনি মাউন্ট করে নিতে পারবেন আপনার সিস্টেমে, মানে দেখতে পারবেন। দ্যাটস ভেরি ডেঞ্জারাস, ঠিক আছে। সো এটা দেখতে হবে। এরপরে হচ্ছে কি, at least one of the NFS share exported by the remote host could be mounted by the scanning host, ঠিক আছে। An attacker may be able to leverage this to read and possibly write files to remote host. That's it, কত ডেঞ্জারাস। মানে এই এনএফএস ফাইল সিস্টেমটাকে, নেটওয়ার্ক যদি ফাইল সিস্টেম থাকে, এই ফাইল সিস্টেমটা কি করবে, অ্যাটাকাররা তার নিজের মতো করে মাউন্ট করে নিয়ে ইউজ করতে পারবে। রিড তো করতে পারবেই, রিড করে পারলেও তো অনেক কিছু কখনো কখনো বলছে রাইটও করা সম্ভব, ঠিক আছে। এই জিনিসগুলো কিভাবে করতে পারবে এগুলো আমরা একটা সেশনে দেখবো। হ্যাঁ, তো আসলে এটা মানে সাইকেল দেখতে হবে, এটা দেখতে হবে যে এনএফএস কিভাবে করে আর কি, তখন ওর হ্যাকারের কাজটা হবে আর কি, ঠিক আছে। এরপরে কনফিগার সলিউশন, এটা কিন্তু সলিউশন দিয়ে দিচ্ছে কি সলিউশন করতে হবে আর কি, ঠিক আছে। সলিউশন করতে হবে কনফিগার দ্য এনএফএস রিমোট হোস্ট সো দ্যাট অনলি অথরাইজড হোস্ট ক্যান মাউন্ট অন দিস রিমোট হোস্ট। মানে অনেক সময় হয় কি, আপনি এনএফএস করলে, এনএফএস কেন করা হয় আপনি বলেন তো, এনএফএস আমরা কখন করি? এনএফএস করি হচ্ছে যে আমরা রিমোট মেশিনের ডিস্ক এক মেশিন থেকে অন্য মেশিনে মাউন্ট থাকবে, আমি আরেক মেশিন দিয়ে পড়বো, তার মানে আপনি লোকালি হচ্ছে না, রিমোটলি আমরা করতেই হবে, নেটওয়ার্ক দিয়ে করতেই হবে। নেটওয়ার্ক দিয়ে করতে হলে তাহলে আপনি এখানে এই প্রোটেকশনটা দেবেন কিভাবে? তখন আপনি নেটওয়ার্ক সেটা প্রোটেকশন দেবেন অল্টারনেট ওয়েতে, যে আপনি যেখান থেকে চাচ্ছেন যে আপনি এনএফএস ইউজ করবেন তাকে পারমিশন দিয়ে দেবেন আইপি বেসড। তাহলে আর কি হবে, যে ওই অথরাইজড হোস্ট ছাড়া অন্য কেউ এখানে অ্যাটাক করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে। দ্যাটস দ্য সলিউশন। সো আপনি সলিউশন দিয়ে দিচ্ছে, রাইট। এরপরে এইখানে সি অলসো থাকে, কখনো কখনো যদি ডিটেলটা জানার জন্য প্লাগইন আউটপুটে অনেক ইনফরমেশন থাকে, সেগুলো আপনারা দেখবেন। এই প্লাগইন আউটপুট ইনফরমেশন গুলো নিয়ে পড়ে, দি ফলোইং শেয়ার কুড বি মাউন্টেড। এর আরো মোর স্পেসিফিক করে দিচ্ছে, দেখছেন এই যে প্লাস মাইনাস, এই যে এই কন্টেন্টস অফ স্ল্যাশ, এটা এই বিন ফাইল, বুট ফাইল, সিডিরম, এগুলোকে আপনি ইটিসি হোম, মানে আপনি সবাই বেরিয়েছেন। হ্যাঁ, এই ফাইলগুলো আপনি মাউন্ট করে আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এর ভিতরে যা আছে, রুটের মধ্যে আপনি যা আছে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। সো ভার এই আর কি লাগে, সবই আছে এখানে, রুট টু সবই আছে। তো এই ফাইলগুলো আপনি মানে ডিরেক্টরি গুলো আপনি মাউন্ট করে এখান থেকে আপনি পড়তে পারবেন। সো দ্যাটস এ ডেঞ্জারাস, ঠিক আছে। এবং এটা কি লিখছে, মেটাসপ্লয়েটেবল কেন, আমাদের নেসেসারি একটা বড় ফিচার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, আপনাকে বা হ্যাকারকে খুব সহজে বলে দিবে যে এটা তুমি ফার্দার সহজে আগাবা কিনা প্রসিড করার জন্য। যদি মেটাসপ্লয়েটেবল ট্রু থাকে, দেখেন এটা কিন্তু মেটাসপ্লয়েটেবল, মানে এটা মেটাসপ্লয়েট মানে কি, এটা এক্সপ্লয়েট করা যাবে কিনা, এটা দিয়ে ঢোকা যাবে কিনা, এটাকে হ্যাক করা যাবে কিনা, সেটা বলে দেয় নেসাস। কত স্মার্ট হয়ে গেছে, রাইট। যখন ট্রু বলবে তার মানে আপনি একদম আগে গেলেন, তখন আপনি যদি হ্যাকার হন তাহলে বলবে ও ফাইন, আমি এটা পেয়ে গেছি, আমি এখন এটাতে চেষ্টা করলে আমি ঢুকে পড়তে পারবো। তার মানে এটা মেটাসপ্লয়েটেবল কিনা এটা বলে দিচ্ছে ট্রু।
ঠিক আছে, তখন এখানে 4টা আমি ট্রু পাইছি, এই 4টা দিয়ে আমি অ্যাটলিস্ট আমি যদি ট্রাই করি আমি সাকসেস হব অ্যাজ এ হ্যাকার। আবার মেটাস্প্লয়েট আবার কোর ইম্প্যাক্টও আবার এগুলা এই 3টা ট্রু আছে। সো কোর ইম্প্যাক্ট যদি আপনি করেন তাহলে এই 3টা খেতে পারবেন, ঠিক আছে। আর ক্যানভাসে একটা আছে। সো এই যে হচ্ছে যে মানে আপনি যেটা ধরুন করতেছেন, আমরা যেহেতু মেটাস্প্লয়েট করবো, তো এই সো আমার বোঝা গেছে এটা মানে ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এরপরে আর কি আছে, আমি যদি সেকেন্ডে যাই, এই পরটা এনএফএস এইটা আর দেখেন, এটা কিন্তু এসএসএল প্যাকেজ র্যান্ডম নাম্বার জেনারেটর উইকনেস, এটা কিন্তু এসএসএল এর একটা প্রবলেম। এটা কি বলছে, দি রিমোট হোস্ট কি আর উইক, হোস্ট এর উইক, দি রিমোট হোস্ট কি, এটা কি লিখছে ডেসক্রিপশন, দি রিমোট হোস্ট এসএস host key has been generated on a Debian or Ubuntu system which contain a bug in the random number generator of the OpenSSL library, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে কি লিখছে, consider all the cryptographic material generated on the remote host to be guessable in a particular all SSH, SSL and open VPN key metal should be regenerated। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, যদি না বুঝতে পারি আমরা কি করব, এইখানে আরো বলা আছে, আমরা এখানে যাব, সি অলসো তে যাব, সরি। ভাই ওটা ইনস্টল করতে পারলাম না, হ্যাঁ ওটা ইউজার নেম পাসওয়ার্ড চাই, লাস্টে একটু দেখাই দিন তাহলে ভাই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর ভাই, শিওর। আমি যে স্টেপ গুলো এই যে সারুল ভাইয়ের রিপোর্ট দেখাতে দেখাতে আমি একটা ছোট করে লিখে দিচ্ছি যেটা। হ্যালো, আচ্ছা সানুর ভাই মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে নেটওয়ার্কের জন্য। আপনাকে মনে হয় হোস্ট করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই যে আসছে, ব্যাক করছে, তো নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছিল। সরি আই গট ডিসকানেক্টেড, মানে হঠাৎ করে ওয়াইফাই সমস্যা হয়ে গেছিল আর কি। হ্যাঁ, এটা বিগ প্রবলেম। আমার স্ক্রিন শেয়ার মনে চলে গেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার চলে গেছে। ওকে, আমি দিয়ে দিচ্ছি আবার। নাও গট, সাকিব এখন দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ দেখা যায় দেখা যায়। ওকে ফাইন, ওকে। এখন আমি যেটা বলবো যে দেখেন দেখেন এখানে কিন্তু আমরা এনএফএস চিনতে পারছি। তারপর এটা আমরা দেখবো এটা কি জিনিস। এটা বলেছে রিমোট এসএসএস হোস্ট কি হ্যাজ বিন generated on a Debian system or Ubuntu system which contain a bug in this random number generator of its SSL library, ঠিক আছে। এরপরে কনসিডারিং অল এখানে সলিউশন কি দিছে দেখেন, কি মেটাল শুড বি রিজেনারেটেড। এই যে এসএসএইচ এবং এখানে আছে কি, এখানে খুব সম্ভবত ওপেন এই ভিপিএন কি বা ওপেন এসএসএল এর একটা লোয়ার ভার্সন আছে, মানে আমরা এখানে গেলে এটা বুঝতে পারবো। এটা লিমিটেশন হচ্ছে, আমরা জানি ওপেন এসএসএল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওপেন এসএসএল নিয়ে কে জানে বলেন তো, ওপেন এসএসএল জিনিসটা কি জানি কি আমরা? এটা না জানলে এটা একটু জেনে নেবেন আপনারা, মানে যদি আমরা সিকিউরিটি লাইনে কাজ করি এবং এই ওপেন এসএসএলটা জানা খুবই জরুরি। ওপেন এসএসএলটা হচ্ছে যে আপনি পড়ে নেবেন লিনাক্সের একটা লাইব্রেরি ফাংশন। এই ওপেন এসএসএল দিয়ে কিন্তু সমস্ত ধরনের সার্টিফিকেশন বলেন, সিকিউরিটি এসএসএল রিলেটেড, এসএসএস রিলেটেড, ভিপিএন রিলেটেড কি গুলো তৈরি করা হয়, তারপর আপনার পাবলিক কি প্রাইভেট কি তৈরি করা হয়, কি জেনারেটর আর কি। এখানে সিকিউরিটির যত ধরনের কাজকর্ম করা হয় সিকিউরিটি ইনশিওর করার জন্য, যে কি জেনারেশন থেকে শুরু করে এই হতে পারে, ওপেন এসএসএল একটা ইটস এ বিগ থিং। এটা হয়তো অনেকে আমরা ভুলে যাই, ভাবি যে এটা হ্যালো, সানুর ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, আউট হয়ে গেছে মনে হয়। না না না, উনি মিটিং এ আছেন।
আচ্ছা মনে হয় নেটওয়ার্কের সমস্যা। সরি, হ্যালো, তাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, জি 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 ভাই, শুনতে পাচ্ছি। শেয়ারটা সরি চলে আমি গেছে। আমি মনে হয় আবার ডিস্টার্ব হয়ে গেছিলাম। আচ্ছা, আমি কোন পর্যন্ত বলছিলাম জানি না। মানে এই যে ওপেন এসএসএল জিনিসটা কি আমি বলছিলাম। ওপেন এসএসএলটা কিন্তু খুবই ভাইটাল একটা প্যাকেজ ফর লিনাক্স, এবং এটা সিকিউরিটি রিলেটেড সবকিছু এখানে আছে। যেমন আপনি যখন পাবলিক কি প্রাইভেট কি তৈরি করবেন, আপনি ওপেন এসএসএল করবেন। আপনার সিকিউরিটি রিলেটেড যে কাজগুলো সেই ওপেন এসএসএল করতে হবে। আপনি যখন সার্টিফিকেট তৈরি করবেন ওপেন এসএসএল করতে হবে। ঠিক আছে? সো এইটা আপনারা জেনে নিয়েন যে ওপেন এসএসএলটা সম্বন্ধে একটু পড়ে নিয়েন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল। এটা কিন্তু সবসময় আমাদের কাজে লাগবে। এটা ভালনারেবল হইলে আপনি অনেক মানে ক্রিপ্টোগ্রাফি ভালনারেবল হয়ে যাবে। এর সাথে ক্রিপ্টোগ্রাফির খুবই রিলেশন। ক্রিপ্টোগ্রাফিক যে টুলগুলো আমরা ইউজ করব সেটা এই ওপেন এসএসএল দিয়ে আমরা কাজ করব। যেটা বললাম। সো এটা খুব সম্ভবত আমি এখানে গেলে বুঝতে পারবো যে এখানে ওপেন এসএসএলটা আপগ্রেড করতে হবে। এরকম সলিউশন হতে পারে। আচ্ছা, এরপর X.509 এটা কি বলছে? X.509 এটা কি জানেন আমরা? The remote X.509 certificate on the remote SSL server has been generated on Debian মানে অলমোস্ট সেম জিনিসই, ঠিক আছে? এটাও আমার কাছে মনে হচ্ছে যে ওপেন এসএসএল লাইব্রেরি ফাইলটা আপগ্রেড করতে হবে। সাকিব একটু দেখেন তো এটা। আমরা দেখে দিতে পারি। আমরা দেখেও নিতে পারি, রাইট? আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলবো। X.509 নিয়ে কারো কোনো আইডিয়া আছে কিনা? X.509 হ্যাঁ? আইডিয়া নাই। এটা আমাদের জানতে হবে। X.509 মানে দেখেন সিকিউরিটির মধ্যে কাজ করতে গেলে মানে মানে আমাদের কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। যেটা বলবো যে ওপেন এসএসএল বললাম, ক্রিপ্টোগ্রাফি নিয়ে আমাদের ক্লাসে থাকবে, সেখানে আমরা আরো ভালো করে বলবো। আমি জাস্ট সামান্য একটু বলে রাখি। এই রিমোট X.509 এটা হচ্ছে যে মানে পিকেআই ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এর নাম শুনেছি আমরা। যেটা হচ্ছে যে আমরা যে এই যে এসএসএল ভিপিএন করি, ঠিক আছে? সার্টিফিকেট যে করি, আপনি তো জানি যে সার্টিফিকেট আছে না? এসএসএল সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ আছে আছে হ্যাঁ, সিএ থেকে আমরা সার্টিফিকেট নিই। হ্যাঁ হ্যাঁ, এই সার্টিফিকেশন অথরিটি থেকে যেটা সার্টিফিকেট নেওয়া হয় রাইট। এই সার্টিফিকেশন অথরিটির যে প্রোটোকলটা ইউজ করে সেটা হচ্ছে যে 5.x.509, ঠিক আছে? এটা এই প্রোটোকলটা এটা যে সিসাতে পিকিআই তো ব্যাপক আলোচনা আছে আর কি। রাইট রাইট, আপনি পড়েছেন নিশ্চয়ই। তো X.509 হচ্ছে যে ওই প্রোটোকল ইউজ করে আসলে সার্টিফিকেট জেনারেশন করা হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আমরা পরে আর আসলে পড়ে নেব ক্রিপ্টোগ্রাফিটা, তার মধ্যে এটা পাবো। বাট আমি যেটা বললাম যে এই জায়গাটাই এসএসএল সার্টিফিকেশনের ও এই জেনারেশনের ক্ষেত্রে যে টুলটা আমরা ইউজ করি, যে লাইব্রেরিটা ইউজ করি, সেই লাইব্রেরিতে বলে ওই লাইব্রেরিটা আপডেট করতে হবে। আমি বলে রাখতেছি, আমরা nesas.org এ গিয়ে আরো ডিটেল খুঁজে পাবো আর কি, ঠিক আছে? এরপরে দেখেন অ্যাকর্ডিং টু itself reported version number Unix operating system running on the remote host to no longer supported. এটা খুব সম্ভবত ওল্ড ভার্সন আছে, আপগ্রেড করতে হবে। দেখেন আপগ্রেড টু দা ইউনিক্স অপারেটিং সিস্টেম, এটা ভার্সন যেটা আছে সেটা ওল্ড ভার্সন এবং নট সাপোর্টেড, দ্যাটস ওয়াই আপগ্রেড করতে হবে। এরপরে কি বলছে? রিডাউনলোড দি সফটওয়্যার এন্ড ভেরিফাই ইউজিং ইট পাবলিশড MD5। এটা আরেকটা জিনিস দেখেন, এটা কিন্তু ক্রিপ্টোগ্রাফির সাথে রিলেটেড। এখানে আমরা নাম পড়বো, নামটা কি আছে? আনরিলেটেড আইআরসি ব্যাকডোর ডিটেকশন, কি আনরিয়েল আইআরসি ব্যাকডোর ডিটেকশন। এটা কিন্তু ব্যাকডোর আরেকটা জিনিস। ব্যাকডোর কি জিনিস আমি জানি? ব্যাকডোর হ্যাঁ, না, ব্যাকডোরটা হচ্ছে যে ওই আপনার মনে করেন যে আমি পিছনের দরজা দিয়ে কোনো কাজ হাসিল করা, যেটা আর কি। অ্যাবসলিউটলি নাম দেখে বোঝা যাচ্ছে, নামটাই যেটা মিন করে সেটাই আসলে ব্যাকডোর। পিছনের দরজা অনেক সময় কেউ ইন্টেনশনালি রেখে দেয় সহজে কাজ করার জন্য। বিশেষ করে যারা ডেভেলপার তারা করে কি, মেইনটেনেন্স অ্যাক্টিভিটির জন্য ওরা যখন প্রবলেম হয় তখন ওরা চিন্তা করে যে আমি যদি সহজে ঢুকতে পারি সিস্টেমের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে, এই জন্য একটা ব্যাকডোর ক্রিয়েট করে রাখে ইউজুয়ালি।
এবং এটা সাধারণত ডেভেলপমেন্টের ফেজে রাখে, পরে অনেক সময় ভুলে যায় ব্যাকডোরটা, বুঝছেন, ভুলে যায় অথবা কোনো বাগ বের হলে ব্যাকডোরটা ক্রিয়েট হয়ে আবার। তো ওইটা করে এই ব্যাকডোরটা খুবই খারাপ জিনিস, এটা কখনোই রাখা যাবে না। তো এই ব্যাকডোর এখানে পাওয়া গেছে, এখন এই ব্যাকডোরটা মিটিগেট করতে হবে। দেখেন কি বলছে, রিমোট আইএসসি সার্ভার কন্টেইন এ ব্যাকডোর। Remote IRC server is a version real IRCD with the backdoor that allows the attacker to execute the arbitrary code on the affected. A execute arbitrary code, that's important, very crucial thing. এই যে রিমোট এক্সিকিউশন, আরবিট্রারি কোড এক্সিকিউশন, এগুলো মানে হচ্ছে রিমোট অ্যাটাকার এই ভালনারেবিলিটি দিয়ে আপনার সিস্টেমে ঢুকে একটা স্ক্রিপ্ট চালাই দিল, একটা কোড চালাই দিল। এই কোড দিয়ে আপনার মানে এমন খারাপ ব্যাড কোড যেটা দিয়ে আপনার ইনফরমেশন পাস করে দেবে, সিস্টেম ডাউন করে দিতে পারবে, অনেক কিছু করতে হবে, মানে সে কন্ট্রোল নিয়ে নেবে আর কি। ঠিক আছে, তো এটা কি বলছে, রি-ডাউনলোড দি সফটওয়্যার, ভেরিফাই ইট ইউজিং দি পাবলিশড MD5 চেকসাম এন্ড রি-ইনস্টলড ইট। মানে এটা ওরা বলছে যে এটা খুব মানে কারেন্ট যে লোড সিস্টেমটা আছে এটা খুব সম্ভবত ভুল জায়গা থেকে ডাউনলোড করা হয়েছিল, অথবা এটা এটা আসলে ভেরিফাই করা হয় নাই। তুমি এখন যেটা করবা, MD5 SHA-1 দিয়ে ভেরিফাই করে তারপরে তুমি ডাউনলোড করে মানে ইনস্টল করো, এটা সাজেশন দিচ্ছে। এবং সে আরো কিছু ডিটেইলস দিয়েছে, সি অলসো এই লোকেশন। সো এটা মানে বুঝতে পেরেছি আমরা, MD5 আর SHA-1 এটা আমার মনে হয় যে যারা ক্রিপ্টোগ্রাফি পড়েছেন, যে ভাই সিসা করেছেন উনি জানবে আর কি। এটা আরেকটা জিনিস, এটা হচ্ছে যে ইন্টিগ্রিটি চেক করে আর কি। যে ক্রিপ্টোগ্রাফির যে তিনটা মানে ইনফরমেশন সিস্টেমে যে তিনটা জিনিস আছে, কি সিআইএ, আইটা চেক করে, মানে চেকসাম বা ইন্টিগ্রিটি চেক করে, বা কোনো মডিফিকেশন হয়েছে কিনা, এটা হ্যাশিং বলা হয়, MD5 হ্যাশ। ঠিক আছে, মেসেজ ডাইজেস্ট 5 আর SHA প্রোটোকল। ঠিক আছে, সিকিউরিটি হ্যাশ অথেন্টিকেশন অথরিটি। SHA-1 এখন অবশ্যই এটা আরো আপগ্রেড ভার্সন বের হয়েছে, MD5 এ এখন মানুষ রিলাই করে না, SHA-5 পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, সো এর রিকমেন্ডেশন হচ্ছে যে তুমি এটাকে হ্যাশ চেক করে তারপরে ইনস্টল করো। দ্যাটস দ্য থিং। এরকম, তার মানে আমি এটা বুঝতে চাচ্ছি যে আমরা সবগুলো যেতে পারবো না। আমার অর্থ হচ্ছে যে ডিফেন্সিভ আসপেক্টে আমাদের ভালনারেবিলিটিস গুলো এই কয়টা পয়েন্ট, এই যে নেম ডেসক্রিপশন, নেম সিনোপসিস ডেসক্রিপশন সলিউশন, সি অলসো প্লাগইন আউটপুট, এই কয়টা ফিল্ড আমাদের দেখা উচিত, দেখে অ্যানালাইসিস করা উচিত, হাউ দিস থিংস আর ক্রিটিক্যাল ফর দ্য অর্গানাইজেশন এন্ড এবং এই যে এন কলামটা আপনি কি দেবেন, এক্সপ্লোটেবল কি এক্সপ্লোটেবল না, দ্যাট মিনস যদি ইয়েস থাকে, ট্রু থাকে, দ্যাটস ভেরি ডেঞ্জারাস। দ্যাট মিনস এটা যে কোনো সময় হ্যাকাররা এটা হ্যাক করে নিতে পারে। আর হ্যাকাররা যদি পেয়ে যায়, ট্রু দেখে সবকিছু দেখে এখন এই সিস্টেমে কন্ট্রোল নিয়ে নেবে, তাকে আপনাকে হয়তো এই জিনিসগুলো হ্যাক করে দেখা দিতে পারবে এখনই, আমরা এটা দেখবো আর কি। ঠিক আছে, ডেফিনেটলি এইখানে আরো আছে এই যে শেয়ার লিস্টিং, এরকম মানে মোট কথা হচ্ছে আমাদের এগুলো দেখতে হবে। এরপর আমরা কি করব, আমরা তার মানে আমরা ইমিডিয়েট অ্যাকশন নেব। ডিফেন্সিভ অ্যাকশন কি, যদি পাবলিকলি এক্সপোজ হয় মানে ইউ আর ইন ডেঞ্জার, এর সাথে সাথে আপনি হাইকেও দেখতে পারেন। হাই কিন্তু মানে কম ক্ষতিকারক না, হাইয়ের মধ্যে যদি এক্সপ্লয়েট থাকে, এক্সপ্লয়েটেবল হয়, তাহলে তো আরো ডেঞ্জারাস, পুরো ডেঞ্জারাস। ঠিক আছে, এই যে এখানে আছে আর লগইন মানে খারাপ, আর মানে খারাপ, বুঝছেন। এই যে SSL ভার্সন 2 and 3 প্রোটোকল ডিসক্রিপশন, এই যে SSL ভার্সন 2 মানে এটা আর জিনিস, এটা আমরা জানি তো না যে এটা ওই যে পুডল TLS চলে যেতে হবে। মোট কথা হচ্ছে এটা SSL থেকে TLS ভার্সনে আপডেট করতে হবে। এটা হচ্ছে মানে একদম সামারি যদি বলি। ঠিক আছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। রিমোট হোস্ট, ঠিক আছে। সো এটা মিটিগেশন করবেন আর কি। হ্যাঁ, মিটিগেশন করার পরে এরপরে আমরা অ্যাকশন নিতে হবে আর কি। এরকম এই যে নেম, সিনোপসিস, ডেসক্রিপশন, সলিউশন থাকে, তো এগুলো করলেন। এরপরে আমার মিডিয়াম মানে সবগুলো দেখলেন, এরপরে আপনি মিডিয়াম দেখলেন কতগুলো আছে, করে এটা আপনি একটা কি করবেন, আপনার সুন্দর রিপোর্ট বানাতে হবে। রিপোর্ট কিভাবে বানাতে হয় আপনি নিজে হতে করেন, হয়তো এখানে আমরা একটু দেখাবো, সাকিব পরে একসময় দেখায় নিবে যে হাউ উই ক্যান ক্রিয়েট দ্য রিপোর্ট, মানে পিভট টেবিল করা আর কি। পিভট টেবিল যারা করতে পারেন ইজিলি করতে পারবেন। ঠিক আছে, পিভট টেবিল তো খুব সহজ, আপনি মানে ম্যানেজমেন্টকে দেখাই দিন সহজ। তো এখান থেকে আসলে রিপোর্টিং এ এক্সিকিউটিভ রিপোর্টে কি কি থাকতে হয়, বা আসলে এক্সিকিউটিভ সব জায়গায় সবকিছু খুব সহজে একটা জিনিস চায়, আমার ক্ষতি কতটুকু, আমার ক্ষতিটা রিজলভ করার জন্য আমার কি করতে হবে। এই ধরনের জিনিসগুলো সংক্ষেপে কিভাবে দেখানো যায় আমাদের, হয়তো কিছু ফরম্যাট আমরা মানে আপনাদেরকে দিব, কিংবা আপনাদের নিয়েই করব। ঠিক আছে,
তো আজকে মোটামুটি এই বেসিকের পরে আমরা আরেকদিন হয়তো আমরা রিপোর্টটা নিয়ে বসবো আরেকটু। আর মিন টাইমে আপনারা ইনস্টল করতে পারলে আপনারা স্ক্যান করে যে ফাইন্ডিংস আসবে এই ফাইন্ডিংস একটু দেখবেন, কারণ আপনারা এই ফাইন্ডিংসটা নিয়ে আমরা হচ্ছে আগামীকালকে অথবা পরবর্তী ক্লাসে ক্লাস করব, ডিপেন্ডিং অন ইউর মানে এটা আপনারা যখন একটু স্ক্যান করতে পারবেন, এরপরে আমরা এগুলাকে ইউজ করে কিভাবে আমরা মানে একটা মানে ইম্প্যাক্ট করতে পারি বা একটা হ্যাক করতে পারি, এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, মানে এই রিপোর্টের উপর বেস করে। তো আপনারা সবাই ভাইয়া একটু ম্যাটার ওই যে ইয়া ভাই বললো যে আপনি এখন ওই যে যেগুলো ট্রু আছে হ্যাক করতে পারবেন, ঢুকতে পারবেন, ওটা কি দেখাবেন আজকে? হ্যাঁ, এগুলো আমরা অবশ্যই দেখবো। যেগুলো আপনার এখানে ট্রুটা কি, এখানে ট্রু হচ্ছে সেটার জন্য একটা এক্সপ্লয়েট আছে, হ্যাঁ, ওই ভালনারেবিলিটির জন্য। আপনার একটা ভালনারেবিলিটির জন্য ওখানে ট্রু থাকা মানে আপনি অবশ্যই এখানে হ্যাক করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন, দ্যাটস নট ইট। প্রতিটি এক্সপ্লয়েটেরই আপনার কিছু ডিপেন্ডেন্সি থাকে। কিছু এক্সপ্লয়েট এমন থাকে যে যেগুলো কোনো ডিপেন্ডেন্সি নাই, হ্যাঁ, তা আপনি একদম ইজিলি আপনি হ্যাক করতে পারবেন। আবার কিছু আছে আপনার বাড়তি কিছু ডিপেন্ডেন্সি থাকে। তো কোনগুলার কিভাবে ডিপেন্ডেন্সি থাকে না থাকে এগুলো আমরা দেখবো। আচ্ছা, আচ্ছা, এই যে ট্রু যেগুলো আছে সেগুলো আসলে এক্সপ্লয়েটেবল বলা যাচ্ছে। এগুলো এক্সপ্লয়েট কিভাবে করা যায়, মানে হ্যাক করা যায়, এক্সপ্লয়েট মানে হ্যাক করা যায় এবং কন্ট্রোল নেওয়া যায়, এটা হয়তো নেক্সট ক্লাসে সাকিব দেখাবে। এটা তো আসলে স্ক্যানিং। আজকে যে প্ল্যানটা আমাদের ছিল যে হাউ উই ক্যান স্ক্যান, মানে টুল ওরিয়েন্টেশন, এবং কিভাবে স্ক্যান করা যায় এবং কিভাবে অ্যানালাইসিস করা যায়। অ্যানালাইসিসটা দেখলেন যে কিভাবে অ্যানালাইসিস করা যায়, ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি আরেকটা পয়েন্ট বলবো, সাকিব আপনাকে দিচ্ছি আরেকটা পয়েন্ট বলবো, যে ধরেন আমি স্ক্যান করে কি করব, রিপোর্ট করে আমি এরকম একটা রিপোর্ট বের করলাম, রিপোর্ট বের করে আমি ম্যানেজমেন্টকে দিয়ে দিলাম, এবং আমি এখানে কার কার এই এই কোন হোস্টকে দেখে সেই হোস্টে ওনাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারা কাজ করলো কি করলো না এটা খুব বেশি বদার করবো কি করবো না, আমরা করবো যদি আমি ডিফেন্সিভ মেকানিজমে যাই, অবশ্যই করতে হবে। এরপর কি হবে, ও যখন বলবে যে ভাই আমি তো কাজ করছি, আমি তো মিটিগেট করছি, প্যাচ দিছি, হট এভার এর করছি, বেসিসিএল আপগ্রেড করছি, এখন কি অবস্থা? এরপরে আপনাকে আবার স্ক্যান করতে হবে, রিস্ক্যান করতে হবে, করে আপনাকে কম্পেয়ার করে দেখতে হবে যে হ্যাঁ ওটা মিটিগেট হয়েছে কি হয়েছে না। তো এই কাজগুলোর জন্য ওই যে ম্যানেজার আমাদেরকে হেল্প করতে পারে, কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, ম্যানেজারের হেল্প দিয়ে আমার কাজ হয় না। এখানে আমরা আরো কিছু কিছু নিজের নতুন করে পদ্ধতি বের করে আমরা এই কাজগুলো করে থাকি, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত অর্গানাইজেশন এরকম মানে মানে মিটিগেশন হয়েছে কি হয়েছে না এই চেকিং মেকানিজম থাকা উচিত। অটোমেটেড হলে সবচেয়ে ভালো, আর অটোমেটেড যদি নাও হয় আমরা সেমি অটোমেটেড করে আমরা করে থাকতে পারি, আমরা করে দেখতে পারি যে এ ধরনের ক্রিটিক্যাল আজকে 10টা বেরিয়েছে, আপনি 7 দিন পরে দেখবেন যে 10টা মিটিগেট হয়েছে কি হয়েছে না, না হলে আপনি ম্যানেজমেন্টকে জানিয়ে দেবেন। কারণ হচ্ছে সিকিউরিটি নিয়ে মানুষ এখন মাথা ব্যথা করে না অনেক সময়। আইটির লোকজন বা সরি যারা সিস্টেম অ্যাডমিন থাকে, অ্যাপ্লিকেশন অ্যাডমিন থাকে, ওয়েব অ্যাডমিন থাকে, তারা আইটি মানে সিকিউরিটি কাজের আমার না, এটা আমি কেন করবো, হ্যাঁ, এটা এরকম মেন্টালিটি থাকতে পারে। তখন আপনাকে এটা ফলো আপ করতে হবে, দরকার হলে ম্যানেজমেন্টকে জানাতে হবে। দ্যাটস দ্য থিংস হুইচ উই আর ইন ডেঞ্জার, উই আর ইন ক্রিটিক্যাল সিচুয়েশন, এটা মিটিগেট করতে হবে। এবং এটা আপনাকে কিভাবে এই ক্যালকুলেশনটা করতে হয়, মিটিগেশন স্ক্যান করে ক্রস চেক করে, এটা হয়তো একসময় আমরা আবার দেখবো আর কি। বাট এ নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আজকে যে ক্লাসটা আমাদের ছিল যে কিভাবে আমরা স্ক্যান করি সেটা মোটামুটি দেখতে পারছি, রাইট?